শুরুতে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত আহত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সংগ্রামী শুভেচ্ছা এবং সফল গণঅভ্যুত্থানের জন্য অভিনন্দন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের দীর্ঘ বছরের আপোষহীন লড়াই অকৃপণ চিত্তে স্মরণ করছি। রাজনীতি হল জনগণের স্বার্থ রক্ষার সংগ্রাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শাসকদের জবাবদিহি নিশ্চিত করার উপায়। রাজনীতি হল জনগণের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ, যেখানে শাসকের প্রতিটি প্রতিশ্রুতি জনগণের চোখে পরীক্ষা হয় আর ন্যায় বিচারের প্রতিটি বিলম্বই শোষণের নতুন ফাঁদ। রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ কারণ এটি জনগণের স্বার্থ, মতামত ও আকাঙ্ক্ষার সংগঠিত রূপ, যা ক্ষমতার ভারসাম্য তৈরি করে, শাসকদের জবাবদিহির আওতায় আনে এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে। দল ছাড়া রাজনীতি এক ব্যক্তির শাসনে পরিণত হয়, যেখানে গণতন্ত্র মুখোশ মাত্র। রাজনৈতিক দল জনগণের কণ্ঠস্বর, ন্যায় বিচারের হাতিয়ার এবং পরিবর্তনের চালিকা শক্তি। দল ছাড়া রাজনীতি ব্যক্তি স্বার্থের খেলা, আর জনগণ তখন শুধুই দর্শক। রাজনীতি দলে নয়, দল রাজনীতিতে, জনগণের অধিকার সুরক্ষায়। দলহীন গণতন্ত্র শাসকের এক নায়কত্বের সিঁড়ি। রাজনৈতিক দল জনগণের ঢাল, শাসকের গলায় ফাঁস। যে জাতি সংগঠিত নয় সে জাতি শাসিত নয়, সে শোষিত। রাজনীতি যদি যুদ্ধ হয়, তবে রাজনৈতিক দলই জনগণের অস্ত্র। রাজনৈতিক দল হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে জনগণ স্বপ্ন দেখে, শাসকের চোখে চোখ রাখে এবং ভবিষ্যৎ গড়ে। যেখানে সংগঠন নেই সেখানে অধিকার নেই, যেখানে অধিকার নেই সেখানে জনগণ শুধুই প্রজা। একটি সুসংগঠিত দল জনগণের আশা, আর একটি দুর্বল দল শাসকের আশীর্বাদ। রাজনীতির ময়দানে দল ছাড়া জনগণ একা, আর একা মানুষ কখনোই সংগ্রাম জিততে পারে না। জনগণকে রাজনীতি করতে হবে, কারণ ক্ষমতা কখনো শূন্য স্থানে থাকে না। আপনি যদি রাজনীতি না করেন, তাহলে অন্য কেউ আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে। তাই নিজের অধিকার, ভবিষ্যৎ এবং সম্মান রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং নিজেদের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। কেন জনগণকে রাজনীতিতে সক্রিয় হতে হবে? নিজের অধিকার রক্ষায়। যে জাতি রাজনীতি বুঝতে চায় না, তারা অধিকার হারায়। রাজনীতি ছাড়া জনগণ শোষিত। দলবদ্ধ না হলে দাবিগুলো অগ্রাহ্য হয়। শাসকের জবাবদিহি নিশ্চিত করতে সচেতন জনগণই শাসকের অপশাসনের জবাবদিহি আদায় করতে পারে রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনৈতিক দল ছাড়া দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে চাই, রাজনীতি না করলে ভবিষ্যৎ প্রজন্ম এক নিপীড়িত সমাজ পাবে। সংগঠিত রাজনৈতিক শক্তি ন্যায় বিচার ও সাম্যের ভিত্তি গড়ে তোলে। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে রাজনীতি ছাড়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়া অসম্ভব। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বৈষম্য দূর করা সম্ভব। একটি নতুন বিকল্প তৈরি করা, বর্তমান দলগুলোর সীমাবদ্ধতা বুঝে জনগণের প্রয়োজন অনুযায়ী নতুন রাজনৈতিক দল গড়ে তোলার সময় এসেছে। জনমানুষের প্রকৃত স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতির নতুন ধারা তৈরি করতে হবে। রাজনীতিতে উদাসীনতার মানে হলো দুর্নীতিবাজদের বিজয় নিশ্চিত করা। আপনি যদি রাজনীতি না করেন, তবে অন্য কেউ আপনার ভাগ্য নির্ধারণ করবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই প্রকৃত রাজনীতি। নিজের নেতৃত্ব নিজেই তৈরি করুন, অন্যের উপরে ভরসা করবেন না। একটি সুসংগঠিত জনগণই প্রকৃত পরিবর্তনের মূল ভিত্তি। জনগণের উচিত নিজেদের স্বার্থে একত্রিত হয়ে
রাজনৈতিক শক্তি গড়ে তোলা, কারণ রাজনীতি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবশালী একটি বাস্তবতা। এটি থেকে দূরে থাকা মানেই পরাধীন হওয়া। জনগণ কেন একটি মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন করবে বা সমর্থন করবে, তার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় ডানপন্থী মানে রক্ষণশীল এবং বামপন্থী মানে উদারপন্থী বা বিপ্লবী বা ইসলামী দলগুলো প্রান্তিক চিন্তাধারায় আটকে রয়েছে, যেখানে সাধারণ জনগণের প্রকৃত চাহিদা ও সমস্যা উপেক্ষিত থাকে। মধ্যপন্থী দল একটি সুষম, বাস্তবসম্মত এবং জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে, যা জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে সক্ষম। জনগণ কেন মধ্যপন্থী রাজনৈতিক দল চায়? কারণ চরমপন্থার প্রতি বিতৃষ্ণা ও স্থিতিশীলতা চাওয়া। ডানপন্থার কর্পোরেটবাদ এবং ধর্মীয় জাতীয়তাবাদের মধ্যে সাধারণ মানুষ হারিয়ে যায়। বামপন্থার অতিরিক্ত বিপ্লবী নীতিগুলো বাস্তব জীবন থেকে অনেক দূরে থাকে। জনগণ এমন একটি দল চায় যা পরিবর্তন আনবে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। বাস্তবসম্মত সমাধান আছে। মধ্যপন্থী দল সমাজের বাস্তব প্রয়োজনগুলোকে রাজনৈতিক দর্শনের ঊর্ধ্বে রেখে সমাধান দিতে পারে। চরম ডান বা চরম বাম বা চরম ধর্মীয় রাজনীতি আদর্শবাদ থেকে বেরিয়ে এসে ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারে মধ্যপন্থী দল বড় ভূমিকা রাখতে পারে। ডানপন্থীরা সাধারণত বড় পুঁজিপতিদের পক্ষে কাজ করে, যেখানে বামপন্থীরা কেবল পুনর্বন্টনের উপরে জোর দেয়। মধ্যপন্থীরা একটি নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে পারে, যা ব্যবসা ও শ্রমিকের স্বার্থ উভয়কেই সুরক্ষিত করে। ব্যক্তি স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে মধ্যপন্থী দল অনেক উদার। জনগণ এমন নীতি চায় যেখানে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় ভূমিকার মধ্যে সুষম সমন্বয় থাকবে। চরম ডান ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে চায়, আর চরম বাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়, যা জনগণের পছন্দ নয়। জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি ডানপন্থীরা সাম্প্রদায়িকতা বা জাতীয়তাবাদে বিভক্ত করে, আর বামপন্থীরা শ্রেণী সংগ্রামে দেশকে দ্বিধাবিভক্ত করে, আর ধর্মীয় দলগুলো ধর্মে ধর্মে বিভাগ করে। মধ্যপন্থী দল তারা জাতি ধর্ম বিশেষ করে সকলকেই একসাথে একই ছায়াতলে আনতে পারে, কাজ করতে পারে। যুব সমাজের নতুন দৃষ্টিভঙ্গিতে বর্তমান তরুণ প্রজন্ম রাজনৈতিক আদর্শের নামে স্রেফ অন্ধ অনুসরণ করতে চায় না, তারা বাস্তব উন্নয়ন ও সুযোগ চায়। তরুণ সমাজ একদিকে প্রযুক্তি ও বিশ্বায়নের সুযোগ দিতে চায়, আবার সামাজিক ন্যায় বিচারও চায়, যা মধ্যপন্থা দিতে পারে। মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের মূলনীতিতে আছে সামাজিক সুবিচার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয়, ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ, সকল ধর্মের সমান অবস্থান, সমান অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সার্বজনীন বিনিয়োগ, ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক নিরাপত্তার মাধ্যমে ভারসাম্য, পরিবেশ বান্ধব উন্নয়ন নীতি। রাজনীতি আর বিভাজনের খেলনা নয়, জনগণের হাতিয়ার হওয়া উচিত। অতীতের ভুল আর ভবিষ্যতের ভ্রান্তি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। চরমপন্থার যুগ শেষ, ধর্মীয় রাজনীতির উগ্রপন্থার দিন শেষ, সমন্বয় রাজনীতি শুরু হোক। যেখানে মানুষ সেখানেই রাজনীতি, কিন্তু ভারসাম্যই সত্যিকারের উন্নয়ন। মধ্যপন্থা মানে দুর্বলতা নয়, বরং সংকটের বাস্তব সমাধান। জনগণ একটি মধ্যপন্থী দল গড়ে তুলবে বা সমর্থন করবে, কারণ তারা চরমপন্থা, ধর্মীয় বিভাজন বা জাতিগত বিভাজন এবং আদর্শিক সংকীর্ণতা থেকে মুক্তি চায়। তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম চায় যেখানে বাস্তবসম্মত পরিবর্তন, উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং স্থিতিশীলতা থাকবে। মধ্যপন্থী দলই পারে জনগণের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে। গণঅভ্যুত্থান পরবর্তী মধ্যপন্থার
একটি উদার গণতন্ত্রী দলের উত্থানের প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে, কিন্তু তা অপরিপক্ক অঙ্কুরোদ্গমের কারণেই অঙ্কুরেই যেন যাত্রা ভঙ্গ হয়েছে। এ ব্যাপারে তাদের প্রতি শুভাকাঙ্ক্ষীদের অগ্রিম সাবধানতা ও সতর্কতা সকলে মূল্যহীন। তাদের প্রতি অনেকেরই হয়তো অনুরোধ ছিল গণ অভ্যুত্থান পরবর্তী আগে জনতাকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন ও সংস্কারের কাজ শুরু করা, তারপর জনগণের নিকট সংগঠক রূপে পরীক্ষিত হয়ে জনতার মাঝ দিয়ে ধৈর্য ধরে দল গড়ে তোলার। কিন্তু তাড়াহুড়োর পথ চালায় তারা বিপরীতে ক্রমে জনবিচ্ছিন্ন হতে শুরু করলো, পাশাপাশি বিতর্কিত হতে শুরু করলো প্রতিক্রিয়াশীল একাংশের কথাবার্তা আর আচরণের কারণে। একাত্তরের স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরিদের একটি অংশ ছদ্মবেশ নেয় 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং স্বৈরাচার পতনের পর থেকেই নিত্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাদ দিয়ে তারা সংবিধান সংস্কারের নামে একাত্তরকে অস্বীকার এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা শুরু করলো। তারা ক্রমে ছদ্মবেশ সেরে বেরিয়ে এসে বৈষম্য বিরোধী জোটকে নিয়ে যেতে শুরু করলো প্রগতি নয়, উগ্র ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল দলগুলোর কাছে। আজ ওই প্রতিক্রিয়াশীল একাংশের কারণে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দিত হয়ে চলেছে। এই মুহূর্তে দরকার, মনে করি, ডান বা বাম বা ধর্মান্ধ কোনো দিকে না হেলে সোজা হয়ে দাঁড়ানো, সামনে এগিয়ে চলা। কিন্তু এখন দেখছি তাদের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব একেবারে ভাবনার বিপরীতে। নয়া বন্দোবস্ত আর নতুন পার্টির নামে তাদের নতুন ছদ্মবেশ সম্পর্কে সজাগ থাকুন। বাংলাদেশকে ইরান বানাতে তারা ব্যর্থ হবে। তাদের শুভবুদ্ধির উদয় হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর অংশের প্রতি রয়েছে আমার শুভকামনা। সবসময় সতর্কতা জারি রাখুন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রগতিশীলরা যদি আবারও ব্যর্থ হয়, তবে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীলরা সেই শূন্যস্থান পূরণ করবে। জাতিসংঘে গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও বাংলাদেশের বাস্তবতায় সহনশীল সমাজের জন্য মধ্যপন্থার একটি উদার গণতন্ত্রী দলের প্রয়োজনীয়তার তাগিদে একটি দলের প্রস্তাবনার সাথে সংবিধান সংস্কার প্রসঙ্গের ভাবনাগুলো থাকছে শেষে, যেখানে একসাথে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বিভিন্ন মতবাদের ধারা উপধারা, পাহাড়ি সমতল, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ, এক কথায় সকল মানুষকে, আস্তিক নাস্তিক সকল ধর্মের মানুষকে, জগতের সকল প্রাণীকে, সকলকে সমানভাবে ধারণ করবে। আপনারা মতামতের চিন্তার কিছুটা মিল পেলে, প্রস্তাবনাগুলো উপযুক্ত মনে হলে এর লক্ষ্য কর্মসূচির সমর্থনে স্বদেশ ভাবনায় নিয়োজিত যথাযোগ্য নেতৃত্বের কাছে, কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিন। এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ নামে একটি নতুন মধ্যপন্থী দলের প্রস্তাবনা করছি আপনাদের সামনে। আমাদের যে দলের পতাকা হতে পারে জাতীয় পতাকায় শাপলার সাথে 7 তারকা, অর্থাৎ আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ তারকা সম্বলিত। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের রাজনৈতিক ঘোষণাপত্র প্রস্তাবনায় বলছি, বাংলাদেশ গণতান্ত্রিক লীগ গণমানুষের অধিকার ও স্বাধীনতার জন্য নিবেদিত একটি গণতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ এবং মধ্যপন্থী রাজনৈতিক দল। এ দল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক 6 দফা, 1990-এর গণ অভ্যুত্থান এবং 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যা জাতীয় ঐতিহ্য, আন্তর্জাতিক মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। আমাদের ঐতিহাসিক ভিত্তি: 1. ঐতিহাসিক 6 দফা। 1966 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের 6 দফা দাবি ছিল পূর্ব বাংলার আত্মনিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক মুক্তির মূল ভিত্তি। এই দফা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথ তৈরি করেনি, এটি ছিল গণতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রথম সোপান। 2. মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধ কেবল একটি দেশের স্বাধীনতার যুদ্ধ নয়, এটি ছিল গণতন্ত্র, সাম্য এবং ন্যায় বিচারের জন্য জাতির সংগ্রাম, জাতীয় মুক্তির সংগ্রাম।
মুক্তিযুদ্ধের চেতনায় জাতির নির্মাণের প্রতিশ্রুতি এখনো আমাদের পথ নিদর্শক। 3, 1990 স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান, স্বৈরা শাসকের পতন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ছাত্র জনতার একতাবদ্ধ আন্দোলন বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করেছে। আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। 4, 2024-এর ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান। 2024 সালে জনগণ আবার প্রমাণ করেছে অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি এ জাতির মধ্যে আজও জীবন্ত। ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য নতুন পথ দেখিয়েছে। আমাদের আদর্শ ও লক্ষ্য: 1, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষা। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। নির্বাচনী ব্যবস্থা হবে নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। রাজনীতিতে দলীয়করণ এবং দুর্নীতির অবসান ঘটবে। 2, অর্থনৈতিক স্বাধীনতা। দেশীয় শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি তৈরি করা। শ্রমিক, কৃষক এবং ছোট উদ্যোক্তাদের জন্য উন্নত সুযোগ সৃষ্টি করা। পুঁজিবাদী শোষণের বিপরীতে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা। 3, মানবাধিকার ও ন্যায় বিচার প্রসঙ্গ। ধর্ম, লিঙ্গ, বর্ণ বা শ্রেণী নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ। আন্তর্জাতিক সম্পর্ক। বৈশ্বিক রাজনীতিতে সার্বভৌমত্ব বজায় রেখে বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সমঝোতা, অবশ্যই ন্যায্যতা এবং ইজ্জতের হিস্সা মেনেই বাংলাদেশের স্বার্থে ভারসাম্যপূর্ণ কূটনীতি, যেখানে ঢাকা হবে আমাদের কেবলা। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের মূলনীতি: 1, জাতীয় ঐক্য। জাতির সব শ্রেণী ও পেশার মানুষকে একত্রিত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। 2, ধর্মনিরপেক্ষতা। ধর্মের নামে অপরাজনীতিকে নিরুৎসাহিত করে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা। 3, প্রগতিশীলতা। শিক্ষা, বিজ্ঞান এবং জ্ঞান চর্চার মাধ্যমে প্রগতিশীল সমাজ বিনির্মাণ। 4, স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রশাসন এবং রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা। 5, অধিকার ও মর্যাদা। প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত রাখা এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের কর্মসূচি: 1, শিক্ষা সংস্কার। শিক্ষার বেসরকারি বাণিজ্যিকরণের বিপরীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধি, ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা গড়ে উঠুক। কৃষি শিক্ষা এবং কারিগরি শিক্ষা স্নাতক পর্যন্ত অবৈতনিক করা। বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়া। বিভিন্ন শিক্ষা মাধ্যমের বৈচিত্র্য সত্ত্বেও বিষয়ভিত্তিক একমুখী সমন্বিত শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিল্ম মিডিয়া বিভাগের সংখ্যা বৃদ্ধি করা। বিভিন্ন ধরনের বহুমুখী গবেষণার সংখ্যা বৃদ্ধি করা। 2, স্বাস্থ্যসেবা। সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য উচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্বাস্থ্য বীমা প্রচলন করা। স্বাস্থ্যে বেসরকারি বাণিজ্যকরণের বিপরীতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধি, ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা গড়ে উঠুক সরকারি বেসরকারি স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে। 3, পরিবেশ রক্ষা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ।
পরিবেশ বান্ধব কৃষি ও শিল্প গড়ে তোলা। 4, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধ। অর্থনৈতিক, রাজনৈতিক, খেলাধুলা ক্ষেত্রে নারীদের নেতৃত্ব নিশ্চিত করা। যুব সমাজের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ দেওয়া। সবশেষে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ একটি স্বপ্ন, একটি অঙ্গীকার, গণতন্ত্র, সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র আমাদের অধিকার, সমতা আমাদের পথ, ন্যায় বিচার আমাদের লক্ষ্য। আসুন একসঙ্গে এগিয়ে যাই। আমাদের যাত্রা কেবল একটি রাজনৈতিক দল গড়ার নয়, বরং একটি দেশ গড়ার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। শ্রমিক, কৃষক এবং তরুণ প্রজন্ম তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা পাবে। দেশ আমার, অধিকার আমার, সকলের। দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গণমানুষের বাংলাদেশ গড়ে তুলুন। আসুন অতীতের শিক্ষাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাই, গণতন্ত্রকে পুনর্জীবিত করি এবং জনগণের শক্তিকে একটি নতুন দিগন্তে উন্মোচন করি। বাংলাদেশ গণতান্ত্রিক লীগ জনগণের শক্তি, সকলের কণ্ঠস্বর, জনতার কণ্ঠস্বর। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের রাজনৈতিক দফাসমূহ। সংস্কার ও অঙ্গীকার। বাংলাদেশ গণতান্ত্রিক লীগ, সংক্ষেপে বিজিএল, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দলটি মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণ আন্দোলন এবং সাম্প্রতিক 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে অনুপ্রাণিত। বিজিএল গণতান্ত্রিক লীগ সকল রাজনৈতিক দলের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি কার্যকর গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রণয়ন করবে। দফা 1, 24-এর আন্দোলন, জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদ প্রতিরোধ ও জনগণের প্রতিরোধের শিক্ষা। এ বিষয়ে আমাদের মূল্যায়ন: 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জনগণের ঐক্য, সাহস, প্রতিরোধের এক উজ্জ্বল উদাহরণ এবং একটি ঐতিহাসিক মাইলফলক। এটি দেখিয়েছে জনগণের ঐক্য ও সাহসিকতা কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি তৈরি করতে পারে। এটি দেখিয়েছে কিভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের প্রতিশ্রুতি হবে ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক নিপীড়ন বন্ধ এবং বন্দীদের মুক্তি, একটি গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত, জনগণের প্রতিরোধ আন্দোলনের ঐতিহ্যকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ, ছাত্র, শ্রমিক এবং সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য নতুন নীতিমালা, দমন নীতি বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত সকল শহীদ এবং আহত বীরদের তালিকা তৈরি, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ঘাতক, দালাল, সন্ত্রাসী এবং নির্দেশদাতাদের সহ অভিযুক্ত সকল অপরাধীদের তালিকা তৈরি, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতায় বাংলাদেশে গঠিত স্বচ্ছ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024-এর মানবতা বিরোধী অপরাধের জন্য ঘাতক দালালদের বিচার করা অব্যাহত রাখা। দফা 2, সংবিধান সংস্কার। এই বিষয়ে প্রথমে একটা বিশ্লেষণ। 1972 খ্রিস্টাব্দে 4 নভেম্বরে সংবিধান গৃহীত হওয়ার পর প্রায় 52 বছর পার হলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর বাস্তবায়নে কোনরূপ পদক্ষেপ গ্রহণ তো দূরের কথা, বরং সংবিধানের গণতান্ত্রিক ও প্রগতিশীল প্রস্তাবনার বিপরীতে অনাকাঙ্ক্ষিত অনুচ্ছেদ ও বিষয় সংশোধন ও সংযোজন বিয়োজন করে
সংবিধানের মূল চরিত্রই বদল ঘটিয়েছে, যা মূলত একদিকে যেমন অগণতান্ত্রিক, অন্যদিকে তা 1972 সালে গৃহীত সংবিধানের সহিত সাংঘর্ষিক ও অসামঞ্জস্যপূর্ণ, যা বাতিলযোগ্য। আর এই সবই করা হয়েছে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী তথা একনায়কতান্ত্রিক ধারায়। যেখানে 1972 খ্রিস্টাব্দে গৃহীত সংবিধান এতদিনে আরও গণতান্ত্রিক ও প্রগতিশীল হওয়ার কথা, সেখানে সংবিধানকে অগণতান্ত্রিক ও প্রগতি বিরোধী অবস্থানে দাঁড় করানো হয়েছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ প্রতিশ্রুতি দেয়, সংবিধানের দ্বিতীয় সংশোধনী থেকে দ্বাদশ সংশোধনী এবং চতুর্দশ সংশোধনী থেকে সপ্তদশ সংশোধনীতে, সেই সঙ্গে অন্যান্য প্রোক্লেমেশন যা কিছু আছে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। 1972 সালের সংবিধানে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে তা পরিহার করতে হবে, সংবিধান সংস্কার করে আবারও প্রগতিমুখী করতে হবে। সেই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় প্রতিষ্ঠিত করতে হবে। দফা 3, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র গঠন। এক্ষেত্রে আমাদের বিশ্লেষণ, মুক্তিযুদ্ধ আমাদের জাতির ভিত্তি, কিন্তু এর নাম ব্যবহার করে বিভাজন নয়, বরং একতাবদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনই হবে আমাদের অঙ্গীকার। বাংলাদেশ গণতান্ত্রিক লীগ এক্ষেত্রে প্রতিশ্রুতি দেয়, মুক্তিযুদ্ধের চেতনাকে জাতিগত সম্প্রীতির ভিত্তি হিসেবে ব্যবহার, যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম নিশ্চিত রাখা এবং অব্যাহত রাখা, সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং আহতদের তালিকা তৈরি করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ঘাতক দালাল তথা রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটির নির্দেশদাতাদের সহ অভিযুক্ত সকল অপরাধীদের তালিকা তৈরি, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতায় বাংলাদেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও স্বচ্ছ করে 1971-এর মানবতা বিরোধী অপরাধের জন্য ঘাতক দালালদের বিচার করা অব্যাহত রাখা। দফা 4, গণতান্ত্রিক সংস্কার এবং দলীয়করণ মুক্ত প্রশাসন। বিশ্লেষণ হচ্ছে, দলীয়করণ, প্রশাসন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন জনগণের আস্থা নষ্ট করেছে, এটি বদলাতে হবে। এক্ষেত্রে লীগ প্রতিশ্রুতি দেয়, প্রশাসন ও বিচার ব্যবস্থায় দলীয়করণ মুক্ত সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত, স্থানীয় সরকারকে শক্তিশালী করা। দফা 5, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এক্ষেত্রে বিশ্লেষণ হচ্ছে, দারিদ্র্য, বৈষম্য এবং শ্রেণীগত অসমতা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। অর্থনীতি হবে জনগণের কল্যাণে, শুধু মুনাফার জন্য নয়। এক্ষেত্রে গণতান্ত্রিক লীগ প্রতিশ্রুতি দেয়, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক অধিকার নিশ্চিত, কৃষি খাতের উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, দুর্নীতি দমন এবং বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা গঠন। দফা 6, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরপেক্ষ কূটনীতি। এক্ষেত্রে মতামত হচ্ছে, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান আমাদের জন্য সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য এবং স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে গণতান্ত্রিক লীগ প্রতিশ্রুতি দিবে, কোনো নির্দিষ্ট দেশের প্রতি অন্ধ আনুগত্য নয়, বরং ভারসাম্যপূর্ণ সম্পর্ক, ন্যায্য এবং হিস্যা ভিত্তিতে সম্পর্ক ইজ্জত রেখেই, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈষয়িক নেতৃত্ব গ্রহণ। সবশেষে নতুন বাংলাদেশের পথে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ জনগণের শক্তি, 24-এর গণ আন্দোলনের শিক্ষা, গণঅভ্যুত্থানের শিক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। 24-এর শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা, নতুন বাংলাদেশ
গড়ার অঙ্গীকার। গণতন্ত্র আমাদের অধিকার, ন্যায় বিচার আমাদের অধিকার। ঐক্যবদ্ধ হই, আগামীর বাংলাদেশ গড়ি। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের গঠনতন্ত্র এবং ক্ষমতা কাঠামো। বাংলাদেশ গণতান্ত্রিক লীগ বিজিএল সংক্ষেপে একটি আধুনিক গণতান্ত্রিক দল যা জনগণের ক্ষমতায়ন, সামাজিক ন্যায় বিচার এবং একটি সুশাসিত রাষ্ট্র গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই দল মুক্তিযুদ্ধের চেতনা, ২৪-এর গণ আন্দোলনের শিক্ষা, গণঅভ্যুত্থানের শিক্ষা এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চা থেকে অনুপ্রাণিত। দলের গঠনতন্ত্র এবং ক্ষমতা কাঠামো দলীয় ঐক্যের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে, যা জবাবদিহি ও অংশগ্রহণ নিশ্চিত করবে। দলটির গঠনতন্ত্রে মূলনীতি ও আদর্শ যেটি হতে পারে: গণতন্ত্রের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করা, ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে ধর্মীয় নিরপেক্ষতা এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, ন্যায় বিচারের ক্ষেত্রে আইনের শাসন এবং মানবাধিকার প্রতি অঙ্গীকার, জাতীয় ঐক্যের ক্ষেত্রে দলীয় বিভক্তি নয় বরং জাতীয় উন্নয়নে একত্রিত হওয়া, বিদেশ নীতিতে একত্রিত হওয়া, অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় শ্রমিক, কৃষক এবং পুঁজিপতিদের মধ্যে ভারসাম্য রক্ষা। গঠনতান্ত্রিক কাঠামোতে যেটা আমরা আগে বলেছি যে দলের নাম প্রস্তাবিত বাংলাদেশ গণতান্ত্রিক লীগ, তার দলীয় পতাকায় থাকছে জাতীয় পতাকা, সেই সাথে শাপলা প্রতীকের সাথে ৭ তারকায় অর্থাৎ ৭জন বীরশ্রেষ্ঠকে নির্দেশ করে। গণতান্ত্রিক লীগের মূল লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক সংস্কার, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং জনগণের কল্যাণ। দলের সদস্যপদ ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো বাংলাদেশি নাগরিক নিতে পারবে। সদস্যপদ গ্রহণে জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী থাকতে হবে। কোনো সাম্প্রদায়িক বা ফ্যাসিস্ট সংগঠনের সাথে জড়িত ব্যক্তি যোগ দিতে পারবেন না। দলটির আদর্শিক ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনায়, অর্থাৎ ১৯৭১-এর ইতিহাসকে শ্রদ্ধা ও পুনর্গঠন, ২৪-এর গণ আন্দোলনের শিক্ষা, জনগণের ঐক্যের শক্তি থেকে শাসন পদ্ধতি শেখা, আন্তর্জাতিক গণতন্ত্রের আদর্শে অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার সনদ এবং গণতন্ত্রের বৈষয়িক মানদণ্ড। ক্ষমতার কাঠামো, দলীয় সংগঠনের স্তর ও দায়িত্ব যেভাবে হতে পারে: কেন্দ্রীয় কমিটি অর্থাৎ সেন্ট্রাল কমিটি, যা গঠিত হতে পারে, যেখানে থাকবে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সদস্য সংখ্যা ৩১ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং সম্পাদক মণ্ডলী। সাধারণ সদস্যদের মধ্যে তরুণ নেতৃত্ব, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, শ্রেণী পেশা ভিত্তিক প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। দায়িত্ব ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত গ্রহণ হবে সবসময়, নির্বাচনকালীন কৌশল প্রণয়ন, সরকারের সাথে সম্পর্ক রক্ষা ও নীতিগত পরিকল্পনা করা। কার্যনির্বাহী কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি গঠিত হবে যেভাবে, অর্থাৎ সদস্য সংখ্যা ১৫ জন, দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত। কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হবে। তাদের দায়িত্ব থাকবে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচার ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা, কর্মী প্রশিক্ষণ এবং নীতি বাস্তবায়ন। স্থানীয় কমিটিগুলো যেভাবে হতে পারে, অর্থাৎ স্থানীয় কমিটিগুলো গঠন হবে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় স্তরে। কমিটিগুলো স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বেই সংগঠিত হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে স্থানীয় পর্যায়ে জনসংযোগ, আন্দোলন ও কর্মসূচি পরিচালনা, স্থানীয় ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরা। ৩, দলীয় ভিত্তি, যেটা কার্যক্রম ও দায়িত্ব বন্টন যেভাবে হবে, অর্থাৎ রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক নির্বাচনে অর্থাৎ নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, দলীয়করণ মুক্ত প্রশাসন, প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব হ্রাস করা, সংবাদপত্রের স্বাধীনতা অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা,
অর্থনৈতিক সংস্কার মানে শ্রমিকদের অধিকার রক্ষা করা, ন্যূনতম ন্যায্যতম মজুরি এবং কর্মসংস্থান নিশ্চিত, অর্থাৎ বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, শুধু কথায় ন্যূনতম মজুরি নয়। কৃষি উন্নয়নে কৃষি খাতে প্রণোদনা বৃদ্ধি, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি অর্থাৎ স্টার্ট আপ উদ্ভাবনী খাতে বিনিয়োগ, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, জাতীয় ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, ভিশন জিরো, দেশ পরিচালনায় নাগরিকের সকল মতামত এবং যে কোনো অভিযোগ গ্রহণের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে শক্তিশালী কমিশন গঠন, দেশব্যাপী অভিযোগ বাক্স স্থাপন। সামাজিক সংস্কারে অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারীর জন্য সমান সুযোগ এবং সুরক্ষা। শিক্ষা সংস্কারে মানসম্মত বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা। স্বাস্থ্যসেবায় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য কূটনীতি, কোনো নির্দিষ্ট দেশের প্রতি নির্ভরশীল না হওয়া, ন্যায্যতা এবং ইজ্জত রেখেই হিস্সা অনুসারে সম্পর্ক তৈরি করা। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক চাপ প্রয়োগ এবং কার্যকর সমাধান। জলবায়ু পরিবর্তনে পরিবেশ রক্ষায় বৈশ্বিক নেতৃত্ব গ্রহণ। দলীয় স্লোগান এবং অঙ্গীকার যেগুলো আমাদের হতে পারে, গণতন্ত্র আমাদের অধিকার, ন্যায় বিচার আমাদের অঙ্গীকার। 24 শিক্ষা গণতন্ত্রের ভিত্তি। গণতান্ত্রিক লীগ অঙ্গীকার করবে বিজিএল জনগণের শক্তিতে বিশ্বাসী। আমরা জনগণের জন্য কাজ করব, কোনো একনায়কতন্ত্র বা দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়। সবশেষে বলতে পারি বাংলাদেশ গণতান্ত্রিক লীগ একটি মধ্যপন্থী অর্থাৎ সেন্ট্রিস্ট এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা 24 আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলনের শিক্ষা থেকে অনুপ্রাণিত। দলটির জনগণের ঐক্য, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসনের মাধ্যমে একটি সমৃদ্ধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে কাজ করবে। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের ভবিষ্যৎ ও বিজ্ঞান প্রযুক্তি ভাবনা। এক্ষেত্রে দলের নীতি ও পরিকল্পনা থাকবে যে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ ভবিষ্যতের বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারকে রাষ্ট্রীয় কাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প খাতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা একটি উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। না, স্মার্ট বাংলাদেশ নয়। বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা যেটা রাখতে পারে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ 2.0, অর্থাৎ বিদ্যমান ডিজিটাল অবকাঠামোকে আরও আধুনিকায়ন করা, গ্রাম পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নতুন প্রজন্মের জন্য স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং রোবোটিক্সের ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ এবং গবেষণা তৈরি করা। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আনার জন্য এআই ব্যবহারের পরিকল্পনা। কৃষি, স্বাস্থ্য এবং শিল্প খাতে রোবোটিক্স প্রযুক্তি অন্তর্ভুক্ত করা। এআই শিক্ষার জন্য বিশেষায়িত কোর্স চালু করা বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, স্কুলগুলোতে। নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে যে ভাবনাটা থাকবে, সৌরশক্তি এবং বায়ু শক্তির উন্নয়ন এবং সুলভ ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি, সরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বাধ্যবাধকতা। মহাকাশ গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে যে ভাবনাগুলো থাকতে পারে, একটি জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠা, স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারকে বিস্তৃত করা, মহাকাশ বিজ্ঞানে শিক্ষার্থী ও গবেষণার সুযোগ তৈরি করা, শিক্ষা ও গবেষণা খাতে প্রযুক্তির উন্নয়ন করা, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত STEM শিক্ষা বাধ্যতামূলক। গবেষণার জন্য সরকারি, বেসরকারি
অংশীদারিত্ব, আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরি করা। উদ্ভাবনী শিক্ষার ক্ষেত্রে যেটা আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এবং কোডিং শিক্ষার উপর জোর। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন প্রযুক্তি নিয়ে গবেষণার সুযোগ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও স্টার্টআপ অনুদান করা। একটি ল্যাপটপ একটি স্বপ্ন, এই কর্মসূচিতে এগিয়ে যাওয়া, অর্থাৎ সকল ছাত্রদের জন্য একটি ল্যাপটপ উপহার হিসেবে থাকবে। গ্রাম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সুলভে ল্যাপটপ এবং ইন্টারনেট সুবিধা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্কুল কলেজের শ্রেণীকক্ষকে ডিজিটালাইজড করা। শিল্প ও প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা, অর্থাৎ বিদ্যমান যে শিল্প প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি আছে সেটাকে আরও বেশি গতিশীল করা। প্রযুক্তি শিল্পে রূপান্তর, অর্থাৎ দেশের আইসিটি খাতকে $5 বিলিয়ন শিল্পে পরিণত করা। আন্তর্জাতিক সফটওয়্যার রপ্তানিতে নেতৃত্ব দেওয়া। টেক হাব বাংলাদেশ কর্মসূচি, নতুন প্রযুক্তিতে পার্ক প্রতিষ্ঠা। কৃষি প্রযুক্তির ক্ষেত্রে যেটা দরকার, ড্রোন এবং সেন্সর প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থায় উন্নত প্রযুক্তির ব্যবহার। কৃষকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বাজার তথ্য সরবরাহ, যাতে মূল্য বৈষম্য না হয়। স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার, টেলিমেডিসিনের সম্প্রসারণ, সরকারি হাসপাতালগুলোতে ডিজিটাল রেকর্ড ব্যবস্থা চালু, জেনেটিক গবেষণার মাধ্যমে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন। ভবিষ্যৎ চিন্তায় টেকসই ও বৈষয়িক নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়া। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নেওয়া, অটোমেশন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ, দেশের তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা। বৈষয়িক প্রযুক্তি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা, বাংলাদেশের প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা, শীর্ষস্থানীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব, যেমন মাইক্রোসফট, গুগল, অ্যাপল, টেসলা ইত্যাদি কোম্পানি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জাতিসংঘের এসডিজি অর্জনে সহযোগিতা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা এবং উদ্ভাবন। আমরা জানি যে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুর কারণে এক পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন। আমাদের দলীয় স্লোগান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিশ্রুতিতে, বিজ্ঞান হোক উন্নয়নের ভিত্তি, প্রযুক্তি হোক ভবিষ্যৎ পথপ্রদর্শক, আধুনিক বাংলাদেশ প্রযুক্তিতে অগ্রগামী। সবশেষে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের প্রতিশ্রুতি দেয়। শিক্ষা, শিল্প এবং সামাজিক খাতে প্রযুক্তির ব্যবহার এবং গবেষণা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে আমরা একটি আধুনিক, টেকসই এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের আধুনিক ও বাস্তবসম্মত যে কর্মসূচিগুলো থাকবে, নতুন যুগের প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি আধুনিক, দক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বুদ্ধিজীবিতা, সংস্কৃতি, প্রশাসনিক কাঠামো, জাতীয় পুঁজিবাদী অর্থনীতি এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল স্তরে কার্যকর এবং সময়োপযোগী সংস্কার করবে। সেই প্রয়োজনের লক্ষ্যে এগিয়ে যাবে। বাংলাদেশ গণতান্ত্রিক লীগ এই লক্ষ্য অর্জনের একটি সুসংগঠিত, বিজ্ঞান নির্ভর এবং জনমুখী কর্মসূচি প্রণয়ন করবে। বুদ্ধিজীবিতা এবং সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিজীবিতা হবে মুক্ত চিন্তার ভিত্তি, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নীতিতে অবদান রাখবে। গবেষণা এবং বিশ্লেষণমূলক লেখনীতে উৎসাহিত করার জন্য জাতীয় চিন্তা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষয়িক চিন্তার সমন্বয়ে বুদ্ধিজীবী চর্চার বিস্তৃতি করা। সংস্কৃতির আধুনিকায়নে যা সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং আধুনিক শিল্প ও সৃজনশীলতাকে উৎসাহিত করবে।
নাটক, সিনেমা এবং সঙ্গীতের মাধ্যমে জাতীয় মূল্যবোধের প্রচার, সংস্কৃতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে তা সমাজের গভীর পরিবর্তনের কাজে লাগানো। প্রশাসনিক কাঠামো এবং আমলাতন্ত্রের ক্ষেত্রে আমাদের যে ভাবনা সংস্কার থাকবে, প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রের জবাবদিহিতা করা এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গভর্নেন্স সিস্টেম চালু করা এবং অভিযোগের জায়গাটাও যেন থাকে আর কি, স্বচ্ছতার জন্য আর কি। প্রতিটি সরকারি দপ্তরে নাগরিকদের সরাসরি অভিযোগ গ্রহণ এবং দ্রুত সমাধানের ব্যবস্থা উদ্যোগী হওয়া, আমলাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, বিকেন্দ্রীকরণ সবকিছুতেই, অর্থাৎ ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকারের মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা এবং সমানুবর্তিতা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, পুলিশ এবং অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও যেটি প্রযোজ্য, পুলিশ বাহিনীর ক্ষেত্রে প্রথমে বলতে চাই যে পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ওভারসাইট কমিশন গঠন, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা, যেখানে জনগণকে সুরক্ষিত রাখাই হবে প্রধান লক্ষ্য, পুলিশের কর্মঘণ্টা এবং বেতন কাঠামোর উন্নতি, শক্তিশালী জাতি গঠনে সহায়ক 18 ঊর্ধ্ব সকলকে পুলিশ বাহিনীতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অংশগ্রহণে উৎসাহ দেওয়া, সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর ক্ষেত্রে যেটা ভাবনা, সেনাবাহিনীকে দেশ রক্ষার মূল দায়িত্বে ফিরিয়ে আনা এবং রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা, আধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে সজ্জিত করা, জাতীয় দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকা আরও বাড়ানো, যদিও বা তারা ইতিমধ্যে সেই কাজটি করে চলেছে, শক্তিশালী জাতীয় গঠনে সহায়ক 18 ঊর্ধ্ব সকলকে সামরিক বাহিনীতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অংশগ্রহণে উৎসাহ দেওয়া, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন করা, এক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমতে আসা, সাইবার নিরাপত্তায় বিনিয়োগ এবং দক্ষ জনবল গড়ে তোলা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা, জাতীয় পুঁজি ও পুঁজিবাদী অর্থনীতির বিকাশে যেটি করার প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় পুঁজি এবং স্বনির্ভরতা ক্ষেত্রে দেশীয় শিল্প এবং উদ্যোক্তাদের সুরক্ষা ও উন্নয়নে প্রণোদনা দেওয়া, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো, তবে তা হবে দেশের স্বার্থ রক্ষা করে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজলভ্য ঋণ এবং প্রযুক্তি সহায়তা, ঋণ খেলাপি রোধে মাঝারি বৃহৎ শিল্পের ঋণ প্রদানের পাশাপাশি বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তোলা, পুঁজিবাদীর অর্থনীতির যে নিয়ন্ত্রণটা দরকার সেটা হচ্ছে কর্পোরেট কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থনৈতিক জবাবদিহিতা কমিশন গঠন, পুঁজিবাদের নেতিবাচক প্রভাব মোকাবিলায় শ্রমিক এবং পুঁজিপতিদের মধ্যে সমন্বয় ঘটানো, ব্যবসায়ী এবং শিল্পপতি শ্রেণীদের জন্য যে কাজটি করা যেতে পারে, ব্যবসা বাণিজ্যে সহজীকরণ, ব্যবসায়িক নিয়মকানুন সহজ এবং প্রযুক্তি ভিত্তিক করা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য কর ছাড় এবং বিশেষায়িত সুবিধা, নতুন স্টার্টআপদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করা, শ্রমিক ব্যবসায়ী সম্পর্ক উন্নয়নে যে কাজটি করা দরকার, প্রথমত শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করা, ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকদের মধ্যে সংলাপ এবং সমঝোতা প্রতিষ্ঠা, অর্থাৎ ঘন ঘন যে হরতাল, ধর্মঘট, ভাঙচুর এগুলোকে বন্ধ করা, জনগণ এবং রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণকে রাষ্ট্রের অংশীদার করা, জনগণকে রাষ্ট্রের মূল ক্ষমতায় অন্তর্ভুক্ত করার জন্য সরাসরি গণভোটের ব্যবস্থা করা, অর্থাৎ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় গণভোটের আয়োজনের ব্যবস্থা রাখা মতামতের জন্য, নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ নিশ্চিত করা, প্রতিবন্ধী নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি রাখা,
জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি, সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়ন, প্রত্যেক নাগরিকের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ভবিষ্যৎ পরিকল্পনায় যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে তার মধ্যে উদ্ভাবনী নেতৃত্ব তৈরি করা, অর্থাৎ নেতৃত্বে তরুণদের অন্তর্ভুক্তি করা, নেতাদের সঙ্গে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, টেকসই উন্নয়নে যে লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজির ক্ষেত্রে জাতিসংঘের যে এসডিজি অনুসরণ করে দেশের উন্নয়ন পরিকল্পনা করা, পরিবেশ সুরক্ষার পাশাপাশি উন্নয়ন। সবশেষে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ আধুনিক, কার্যকর এবং সময়োপযোগী চিন্তার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। বুদ্ধিজীবিতা, সংস্কৃতি, প্রশাসনিক কাঠামো, জাতীয় পুঁজি এবং জনগণের অধিকার রক্ষায় বাস্তবমুখী নীতিমালা গ্রহণ করে আমরা নতুন যুগের একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। আর তাই বলতে চাই, জনগণের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জনগণ, নবজাগরণের নেতৃত্বে গণতন্ত্রের প্রতিশ্রুতি। বাংলাদেশ গণতান্ত্রিক লীগের ক্রীড়া, তরুণ, কিশোর এবং বৃদ্ধদের জন্য বিশেষ কর্মসূচি রাখবে। ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে যেটা তারা করবে, প্রতিটি জেলায় আধুনিক স্টেডিয়াম এবং ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া কর্মসূচি চালু, ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রতিভা উন্নয়নে বিশেষায়িত স্কলারশিপ এবং প্রশিক্ষণ, নগরীর ওয়ার্ড পর্যায়ে, গ্রামে, ইউনিয়ন পর্যায়ে ছোট বড় মাঠ বৃদ্ধি। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গার খেলা মাঠ হারিয়ে গেছে। তরুণদের জন্য পরিকল্পনায় যেটা থাকবে, প্রযুক্তি, শিক্ষা এবং উদ্ভাবনের মাধ্যমে তরুণদের নেতৃত্বে আনা, প্রতিটি জেলায় ইনোভেশন হাব তৈরি করে স্টার্ট আপ সংস্কৃতি বিকাশ, তরুণদের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা বাড়াতে কর্মশালা এবং সংলাপ আয়োজন, কিশোরদের উন্নয়নের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য স্কুল ভিত্তিক কাউন্সেলিং সেবা, পাঠ্যক্রমে সৃজনশীলতা এবং প্রযুক্তি শিক্ষার অন্তর্ভুক্তি, কিশোর অপরাধ দমনে সমন্বিত অভিভাবকীয় এবং শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা। বৃদ্ধদের জন্য যে পরিকল্পনায় যা থাকবে, সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, বয়স্ক সেবা কেন্দ্র চালু করে স্বাস্থ্যসেবা ও মানসিক সুরক্ষার ব্যবস্থা, অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য বিশেষায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেন বৃদ্ধ বয়সে কেউ অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় না ভোগে। এই কর্মসূচিগুলো সমাজের প্রতিটি বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক একটি পরিকল্পনার দিক নির্দেশনা দেয়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, নিরন্তর ভালোবাসা।